হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকের যে মেজর ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 5-এর আলোচনার বিষয়টা আমাদের কাছে রয়েছে। সেটা হলো সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব এবং এই সমাজের বিকাশ কিভাবে হয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 5-এর আলোচনার বিষয়। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের অল সাবজেক্টে যে কোর্স ফিটা আমরা রেখেছি সেটা হলো শুধুমাত্র 1199 এবং সেটা মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব এবং বিকাশ। তো সমাজতন্ত্র হলো এমন একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায়ের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে, ঠিক আছে, উৎপাদনের যতগুলো উপাদান রয়েছে সেই উপাদানের ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত থাকে। এখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। এই যে উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেটা কোনো সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানার অধীনে থাকে। ঠিক আছে, এখানে কি হয়, এর মূল লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজ এবং সম্পদের সুষম বন্টন, যাতে সমাজে এই একচেটিয়া মালিকানা থাকার ফলে কেউ যেন শোষণটা করতে না পারে এবং যাতে সম্পদের সুষম বন্টন করা হয়। তো এটাই ছিল এর মূল লক্ষ্য। আচ্ছা, পটভূমি কি দেখো, শিল্প বিপ্লব এবং পুঁজিবাদের উত্থান অষ্টাদশ শতাব্দী থেকে শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব সমাজতন্ত্রের উৎপত্তির প্রধান কারণ। ইউরোপে যে শিল্প বিপ্লব শুরু হয় যেটা হলো কি অষ্টাদশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে যে শিল্প বিপ্লব হয়, এখান থেকে কিন্তু এই যে সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব কিন্তু সূচনা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে কি দেখো যে মেন যে রয়েছে এর উত্থান কারণগুলো, সেটা হলো প্রথমটা রয়েছে শ্রমিক শোষণ। শিল্পায়নের ফলে কারখানা মালিকেরা, যেমন পুঁজিপতি যারা রয়েছে, এটা প্রচুর সম্পদের মালিক হয়, কিন্তু শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করেও সেই হিসাবে জীবনযাপন করতে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত কাজ করেও সঠিকভাবে তারা তারা যতটা আর্থিক পাওয়া দরকার তারা পায় না এবং সাধারণভাবে তারা কিন্তু জীবনযাপন করে থাকে। তো এক্ষেত্রে কি হয়, শ্রমিকদের উপর কিন্তু মালিকদের শোষণটা পর্যায়ক্রমে চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো শ্রেণী বৈষম্য। যে সমাজে দুটি প্রধান শ্রেণীর উদ্ভব হয়, একটা হলো মালিক আর একটা হলো শ্রমিক। ঠিক আছে, এই যে মালিক আর শ্রমিক এই দুটো শ্রেণীর মধ্যে কিন্তু সব সময় একটা পার্থক্য বা তাদের মধ্যে বৈষম্য লেগেই থাকে। এখানে কি হয়, এবং প্রলেতায়িত বা শ্রমিক শ্রেণী যারা রয়েছে এই চরম বৈষম্য সমাজতান্ত্রিক চিন্তাধারা জন্ম দেয়। ঠিক আছে, এই যে মালিক এবং শ্রমিক শ্রেণীদের মধ্যে যে বৈষম্যটা রয়েছে এই বৈষম্যের জন্যই কিন্তু সমাজতান্ত্রিক চিন্তাধারা ধীরে ধীরে জন্ম হতে শুরু করে। আচ্ছা, নেক্সট হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস সমাজতন্ত্রকে একটি বৈজ্ঞানিক ভিত্তি দান করেন। 1848 সালে তাদের প্রকাশিত যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে সমাজতান্ত্রিক আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস যে তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো করেছিলেন, তো এখানেই কিন্তু প্রথম সমাজতান্ত্রিক আন্দোলনের মোড়টা ঘুরে যায়। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে প্রথমটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি, তাদের কার্ল মার্কসের যে দ্বন্দ্বমূলক বস্তুবাদটা রয়েছে এখানে বলা হয়েছে
ইতিহাসের প্রতিটি পর্যায়ে উৎপাদন পদ্ধতি নিয়ে দুটি শ্রেণীর মধ্যে লড়াই চলতে থাকে। প্রত্যেকটি পর্যায়ে ইতিহাসের শুরু থেকে আমরা যদি দেখি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে তাদের অস্তিত্ব নিয়ে কিন্তু যে উৎপাদনের পর্যায়গুলো রয়েছে, উৎপাদনের জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে হামেশাই কিন্তু দ্বন্দ্ব লেগেই থাকে। নেক্সটে রয়েছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। পুঁজিপতিরা শ্রমিককে তার প্রাপ্ত মজুরি না দিয়ে লাভের যে অংশ আত্মসাৎ করে তাকেই মার্কস শোষণ হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক আছে, পুঁজিপতিরা যারা যতদূর রয়েছে, ঠিক আছে, যে উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে, এই সমস্ত উপাদানের যদি কোনো ব্যক্তিগত মালিকের অধীনে থাকে, তারা হামেশাই কি করে, শ্রমিকদের থেকে অতিরিক্ত কাজ করিয়ে কিন্তু সেই কাজের বিনিময়ে তাদেরকে প্রাপ্ত যাদের থাকা পাওয়ার যেটা দরকার, ঠিক আছে, অর্থ পাওয়ার যতটা দরকার সেই অর্থটা দেয় না এবং পুরো লাভের অংশটাই নিজেরাই আত্মসাৎ করে নেয়। তো কার্ল মার্কস একেই শোষণ হিসেবে চিহ্নিত করেছেন। আচ্ছা, বিপ্লব। দেখো, মার্কস বিশ্বাস করতেন যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যে বিপ্লব যদি না আসে তাহলে কখনোই এই মালিক আর শ্রমিক শ্রেণীর মধ্যে যে শোষণ, এটা কখনোই শেষ হবে না। তো বিপ্লবের মাধ্যমে এটা শেষ হবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে ধীরে ধীরে। আচ্ছা, নেক্সট হলো প্রথম প্রয়োগ, যেমন রুশ বিপ্লব। এখানে দেখো যে তাত্ত্বিক আলোচনা থেকে সমাজতন্ত্র বাস্তবে রূপ লাভ করে 1917 সালে রুশ বিপ্লবের ফলে। যে 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল, এখান থেকেই কিন্তু সমাজতন্ত্র বাস্তব রূপ লাভ নিতে শুরু করে। যেমন ভ্লাদিমির লেনিন এখানে বলেছে যে তার নেতৃত্বে বলশেভিক পার্টি রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে যখন বলশেভিক পার্টি রাশিয়ার বিশ্বের প্রথম যেটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিল। নেক্সট হলো রাষ্ট্রীয় মালিকানা। ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করে কলকারখানা, জমি এবং ব্যাংকের রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। যতগুলো সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ছিল বা কোনো একটি লোকের বা মালিকের অধীনে ছিল, সেই সমস্ত জিনিসগুলো কি করা হয়, যে ব্যক্তিগত মালিকানাকে বিলুপ্ত করে কলকারখানা বা জমি বা কোনো ব্যাংক রাষ্ট্রের নিয়ন্ত্রণে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা এটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। এর প্রভাবে যে রাশিয়ার এই সাফল্য বিশ্বজুড়ে চীন, কিউবা, ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক আদর্শ ছড়িয়ে দেয়। ধীরে ধীরে যখন ব্যক্তিগত মালিকানা থেকে কোনো একটি রাষ্ট্রের আয়তায় চলে আসে বা ব্যাংকের অধীনে চলে আসে, তখন কিন্তু এটা ধীরে ধীরে সমাজতান্ত্রিক যে আদর্শ, এটার উদ্ভব নেয় এবং এই সমাজতান্ত্রিক আদর্শ প্রথমে চীন, কিউবা, ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপের যতগুলো দেশ রয়েছে সেই দেশের মধ্যে কিন্তু এই সমাজতান্ত্রিক আদর্শটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সমাজতান্ত্রিক সমাজের প্রধান বৈশিষ্ট্য। এবার এই সমাজের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো, যে ব্যক্তিগত মালিকানার অবসান। তো প্রথম বৈশিষ্ট্যটা এখানে আমরা দেখতে পারলাম যে প্রথম থেকে যে মালিক আর শ্রমিক শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্বটা লেগেই থাকে, তো এই সমাজতান্ত্রিক আদর্শ সৃষ্টি হওয়ার পরে কিন্তু যে ব্যক্তিগত মালিকানা, এই ব্যক্তিগত মালিকানা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায়। ঠিক আছে, উৎপাদনের প্রধান উৎসগুলো যেমন জমি, কারখানা জনগণ বা রাষ্ট্রের সম্পত্তি হবে। ঠিক আছে, যখনই জনগণ বা রাষ্ট্রের সম্পত্তি হয়ে যায়, তখনই কিন্তু যে ব্যক্তিগত মালিকানা যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায়। নেক্সট হলো পরিকল্পিত অর্থনীতি। বাজারের উপর নির্ভর না করে রাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী উৎপাদন এবং বন্টন করা হবে। ঠিক আছে, তো পরিকল্পিত পদ্ধতি এখানে যদি ব্যক্তিগত মালিকানার যদি থাকে, তাহলে সেই ব্যক্তিগত মালিকানা যেই পরিকল্পিত হিসেবে বাজারের দাম নির্দিষ্ট করে দেবে, সেই বাজার দামে তাদেরকে উৎপাদিত পণ্যগুলো বিক্রি করতে হয়। কিন্তু এখানে যদি কোনো রাষ্ট্রের অধীনে থাকে বা জনগণের অধীনে থাকে, তাহলে কিন্তু তাদের দ্বারাই যে নির্ভর করে দেওয়া হবে, নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই নির্দিষ্ট নিয়ম হিসেবে তাদেরকে সেটাকে চলতে হবে। নেক্সট হলো যোগ্যতা অনুযায়ী কাজ এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করা। দেখো, প্রত্যেকে তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে এবং কাজের মান ও পরিমাণ অনুযায়ী প্রতিদান পাবে। ঠিক আছে, যার যতটা ক্ষমতা সেই ক্ষমতা হিসেবেই তারা কাজ করবে এবং যতটা পরিমাণে যে কাজ করবে সেই কাজের পরিমাণ হিসেবেই কিন্তু তাকে তার পারিশ্রমিকটা দেয়া হবে। নেক্সটে রয়েছে শ্রেণীহীন সমাজ।
যেখানে শোষণকারী এবং শোষিতের কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, শোষণকারী এবং যারা শোষিত হয় বা মালিক বা শ্রমিকের মধ্যে যে আগে শোষণ করা এবং শাসিত হওয়ার যে ব্যাপারটা ছিল, এখানে কিন্তু সেই সমাজের কোনো অস্তিত্ব নেই। এখানে কোনো শ্রেণীর সমাজের সৃষ্টি হয় না, এখানে সবাই প্রায় একই হিসেবে কাজকর্ম করে থাকে। ঠিক আছে, তো সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব হয়েছিল পুঁজিবাদের অমানবিক শোষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে। তো পুঁজিবাদীরা যারা ছিল তারা হলো সবসময় শ্রমিকদের উপর একটা অমানবিক অত্যাচার করেই চলেছিল। তো এদের বিরুদ্ধে কিন্তু এই সমাজতান্ত্রিক সমাজের উদ্ভবটা হয়েছিল। আধুনিক বিশ্বে পূর্ণ সমাজতন্ত্রের প্রয়োগ সীমিত হলেও মানবিক সমাজ গঠনে এর অবদান কিন্তু অনস্বীকার্য। তো মানবিকভাবে কিন্তু এই যে সমাজতান্ত্রিক সমাজের উদ্ভব, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। ঠিক আছে, কিন্তু বাস্তব রূপে এটা প্রয়োগ খুবই সীমিত অবস্থায় রয়েছে। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।